দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে লতিফ সিদ্দিক সহ যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসলে গোলটেবিল বৈঠক করছিলেন, তাদের যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। 3 দফা দাবিতে আগারগাঁও ব্লকেট কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবি আদায়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও মোড় তারা ব্লকেট কর্মসূচি দিয়েছে এবং মহা বিপদের কথা হচ্ছে এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে, মানে ডক্টর ইউনূসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। আমি চুপ করে কাছে গিয়ে শপথ দিতে চাই না, এটা সম্মানিত না, এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ করে দিনে শপথ দিতে হয়। সিম্পলি 72 সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য 2400 লোক জীবন দেয় নাই। যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশটি কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে, কখন মিত্র হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওটা একটু দেখি। 3 দফা দাবিতে আগারগাঁও ব্লকেট কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবি আদায়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও মোড় তারা ব্লকেট কর্মসূচি দিয়েছে এবং কিছুক্ষণ আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জড়ো হয়ে এই মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং পুরো মোড়ের চারপাশটা জুড়ে তারা দাঁড়িয়ে এই মোড়টি তারা ব্লকেট করে দিয়েছেন। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা 3 দফা দাবি জানিয়েছে। তাদের প্রধানত যে দাবিটি হচ্ছে, তারা বলছেন যে কৃষি বিষয়ে যারা স্নাতক ডিগ্রি ব্যতীত কেউ যেন নামের পাশে কৃষিবিদ এই শব্দটি ব্যবহার করতে না পারে, সেই দাবিটি তারা জানিয়েছে। পাশাপাশি আরও তারা 2টি দাবি জানিয়েছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে যে 10ম গ্রেডে যে চাকরি রয়েছে সেখানে যেন শুধুমাত্র কৃষিবিদদের জন্য যেন উন্মুক্ত রাখা হয়, সেই দাবিটি তারা জানিয়েছে। পাশাপাশি বিএডিসির যে কোটা রয়েছে সেই কোটারও তারা বাতিলের দাবি জানিয়েছে। এক কথায় এই 3 দফা দাবি আদায়ে তারা আজকে সকাল 11:30 নাগাদ তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা এই 3 দফা দাবির বিষয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে তারা ক্যাম্পাসের ভিতরে জড়ো হন। পরবর্তীতে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আসলে এই আগারগাঁও যে মোড়টি রয়েছে সেখানে এসে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে যদি বলি, তারা মোড়ের চারপাশটা জুড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের দাবি
আদায় তারা নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের দাবির বিষয়ে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসে, তারা এই দাবি যদি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবার তারা ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যদি বলে রাখি, এই মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের সঙ্গে সঙ্গে কিন্তু যে চারপাশের যে সড়ক রয়েছে সব পাশেই কিন্তু আস্তে আস্তে গাড়ি জমে যাচ্ছে। যদি এই অবস্থান ব্লকেট কর্মসূচি চলমান থাকে, বলা যায় যে চারপাশ জুড়ে একটি জ্যাম সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু অনেকটাই জ্যাম হয়ে যাচ্ছে চারপাশের সড়ক জুড়ে। যদি এক কথায় বলা যায় যে 3 দফা দাবি আদায়ে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। দাবি মানা না পর্যন্ত তারা সেটি চালিয়ে যাবেন বলে জানিয়েছে। তো এ ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও মোড় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানী। মহা বিপদের কথা হচ্ছে, এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে। মানে ডক্টর ইউনুসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন। বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয়। ডক্টর ইউনুসের লন্ডন সফরের পর থেকেই আমি আপনাদের বলে আসছিলাম যে এই সরকারের মানে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার কোনো দেশে যাওয়া আর তাদের জন্য নিরাপদ হবে না। মানে ডক্টর ইউনুসকে যেমন লন্ডনে 6 তারকা হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে, তারপর দিনের পর দিন হোটেলে আটক থাকতে হয়েছে, তার সফর সঙ্গীরা হোটেল থেকে এদিক ওদিক বেরোনোর চেষ্টা করা মাত্র তাদেরকে যে ভাষায় এবং যে দাপটের সঙ্গে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ মানে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীরা ধাওয়া দিয়েছেন এবং তাতে তাদের যেভাবে পথিমধ্যে হোঁচট খেয়ে পড়ে থাকার ভিডিও বেরিয়েছে, সেসব দেখেই আমি আপনাদের পেছনেও লন্ডন সফরের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সকলে তো আর সব শিক্ষা নেন না, বিশেষ করে তরুণেরা বিভিন্ন রকম ঝুঁকি নিতে পছন্দ করেন। দেখেন, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মামদানি তিনি পর্যন্ত যখন বাংলাদেশি আন্টিদের উদ্দেশ্য করে আলাদা করে বাংলায় ভিডিও ছাড়ছেন বা বক্তৃতা দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, তখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে ওই শহরটায় মানে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কি সংখ্যায় আছেন এবং কি ধরনের দাপটের সঙ্গে আছেন। এখন ডক্টর ইউনুস সরকার ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমে কদিন আগে বিবৃতি দিয়েছেন বটে যে তারা শুনতে পাচ্ছেন ভারতে নাকি আওয়ামী লীগের অফিস হয়েছে, ভারত কেন আওয়ামী লীগ অফিস বন্ধ করছে না। কিন্তু এইসব নিউ ইয়র্ক, যুক্তরাজ্য মানে আমেরিকা যুক্তরাজ্য সহ মানে এরকম বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার দেশগুলোর এমন দশা যে সেখানে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের অফিস আছে, পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের কমিটি আছে। সে কারণে রাজনীতির যে হিসাব নিকাশ সেসব সমীকরণ না মিটিয়ে মানে মবের মাধ্যমে বাংলাদেশকে কিন্তু একথা জানিয়ে দিয়েছিলাম। তো আমি এটাও আপনাদের বলেছিলাম যে মনে হচ্ছে ডক্টর ইউনুসের বিদেশ যাওয়ার ঝোঁক যে কমে এসেছে, তার 5ই আগস্টের পর থেকে যে রাজনীতি করা যাচ্ছে সেই রাজনীতি নিউ ইয়র্কে বা লন্ডনে করা ভীষণ মুশকিল। সে কারণেই নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম। বেচারা তরুণ উপদেষ্টা ভেবেছিলেন প্রথম সেই গত বছর একবার গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছিলেন, প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে দাঁড় করিয়ে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন। কিন্তু তখনও তিনি এত পাকা হয়ে ওঠেননি আর তিনি এত দাপুটে নেতা হয়ে ওঠেননি। কাজেই তিনি এবার ভেবেছিলেন রাষ্ট্রীয় সফরে গিয়ে নিউ ইয়র্কটাকে বেশ দেখে আসবেন তিনি, উপভোগ করবেন তিনি এবং বেশ একটা আতিথেয়তা অনুভব করবেন। কারণ বাঙালিরা, প্রবাসী বাঙালিরা নিশ্চয়ই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে, নেতা হিসেবে, সবচেয়ে বড় কথা বাংলাদেশের মন্ত্রী হিসেবে তাকে ভীষণ খাতির যত্ন করাবেন, আমেরিকাটা নিউ ইয়র্কটা বেশ ঘুরে দেখাবেন। তারপর তাদের পছন্দের কর্মকর্তাদের বসানো হয়েছে আমেরিকায় বিভিন্ন পদে, প্রেস মিনিস্টার পদে, ওয়াশিংটনে রাষ্ট্রদূত পদে। কাজেই সবাই মিলে বেশ একটা উপভোগ্য সময় কাটানো যাবে, সেই প্রত্যাশা নিয়ে বেচারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন নিউ ইয়র্কে। এমন দশা এখন তাকে কনসুলেট জেনারেল অফিসের এক মতবিনিময় সভায় ঢোকাতে মানে রাষ্ট্র সফর ফাঁদা হয়েছে। তো সেই মতবিনিময় সভাটাতে তিনি ঢোকার আগে মানে তার গাড়ি ঘিরে ধরা হলো, তাকে এমন গালিগালাজ করা হলো, এমন মানে মিছিল এবং এমন সমাবেশ আওয়ামী লীগ সেখানে করে ফেললো, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যে পুলিশ দিয়ে কোনো মতে পুলিশ প্রহরায় মানে ওই ভিডিও দেখলে আপনি বুঝবেন যে মহা বিপদের কথা হচ্ছে। এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে। মানে ডক্টর ইউনুসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন।
বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয়। শুনে আসি চ্যানেল 24 কি বলছে। চ্যানেল 24 কোন ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টার বিষয়ে এ খবর ফাঁস করে দিল আমি জানি না, কিন্তু এ খবর ফাঁস হয়ে গেছে যে একদিকে যেমন আওয়ামী লীগ বাইরে তথ্য উপদেষ্টাকে ঢুকতেই দিতে চায় না, অন্যদিকে বিএনপি ভেতরে মত বিনিময় সভা পণ্ড করেছে মাহফুজ আলমের। বুঝুন তার রাষ্ট্রীয় সফরের অবস্থা। শুনে আসি চ্যানেল 24 কি বলছে। সভা শুরু হলে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তর্কে জড়ান বিএনপি নেতাকর্মীরা। সে সময় আরো একবার উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর সভাস্থল ছাড়েন উপদেষ্টা। যাবার আগে বলেন নির্বাচনে যে দলই জিতুক বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রস্তাব। এখন মাত্র আপনারা যেই ফুটেজটি দেখলেন এগুলো খুব মূল্যবান ফুটেজ, সে কারণে দেখিয়ে রাখলাম কারণ তথ্য উপদেষ্টা বলে কথা, এসে তিনি নিশ্চয়ই ধমকাবেন চ্যানেল 24 এর সংবাদ বিভাগকে, নিশ্চয়ই দু একজনের চাকরি এদিক ওদিক হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটা আর নাও থাকতে পারে। এই ভিডিওটাতে এই ফুটেজটি আমি আপনাদেরকে আবার দেখতে অনুরোধ করব, এই কারণ সফরের কারণ হিসেবে যেটাকে তৈরি করা হয়েছে সেই একটা ছোট্ট ঘরে কিছু ব্যক্তির সাথে তিনি মতবিনিময় করবেন, সেই সভার জন্য তো এত বড় রাষ্ট্রীয় দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে লতিফ সিদ্দিক সহ যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসলে গোলটেবিল বৈঠক করছিলেন, তাদের যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে ৭১ মঞ্চ নামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেই জায়গা থেকে আসলে ছাত্র জনতা বিষয়টি জানতে পেরে আসলে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে কিন্তু তাদেরকে কিন্তু আসলে আটক করেন এবং আমরা দেখেছি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজনকে আটক করার পর কিন্তু আমরা দেখেছি লতিফ সিদ্দিকির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এখানে যেটাই পান না তিনি আসলে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিলেন এবং সেই জায়গায় কিন্তু তারা এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন এবং পরবর্তীতে আসলে ছাত্র জনতা তারা কিন্তু আসলে তাদেরকে আটক করেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু আসলে পুলিশ এসে কিন্তু আসলে তাদেরকে আটক করে কিন্তু আসলে থানায় নিয়ে যাচ্ছেন, এমন একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর এই মুহূর্তে লতিফ সিদ্দিককে আটক করে কিন্তু আসলে পুলিশ নিয়ে যাচ্ছে, এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যে আসলে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মূলত এখানে ৭১ মঞ্চ নামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই গোলটেবিল বৈঠকের থেকে কিন্তু আমরা দেখছি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু আটক করে কিন্তু তারা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না, এটা সম্মানিত না, এটা গণ-অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ দিতে হয়। সিম্পলি ৭২ সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য ২৪০০-১৪০০ লোক জীবন দেয় নাই। যেই রাষ্ট্রে $২৫০ বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, ৫ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর ৪০টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই। বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে, ভাই এখন বিয়ে পড়ায় দেন, ইজি তো, এখন হুজুর ডেকে বিয়ে পড়ায় দেন, এখন কাজী ডেকে নিবন্ধন করেন, সুযোগ আছে তো। প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106 এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা, কারণ 24-এ একটা নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই তো, কিন্তু সংসদ নাই এ কারণেই তো 106 রেফার। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গোটা বিশ্বের মানচিত্রে কোন দেশের কাছে কখন শত্রু হয়ে উঠছে, কখন মিত্র হয়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে কিন্তু একটা বড় ভাববার বিষয়। বাংলাদেশকে আমরা অনেকেই দুর্বল বলে অভিহিত করছি, কিন্তু বাংলাদেশের পেছনে এই মুহূর্তে যে কার হাত রয়েছে,
কারা যে আসলে বাংলাদেশের মেরুদণ্ড কিনে রেখে দিয়েছে সেটা বোধহয় বোঝা যাচ্ছে না। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কর্নেল চৌধুরী, বাংলাদেশের পেছনে আসল ব্যাকবোনটা এই মুহূর্তে কে? চীন, পাকিস্তান না আমেরিকা? দেখুন, প্রত্যেকের ইন্টারেস্ট বাংলাদেশ আছে, কারণ ভারত এমন একটা স্ট্র্যাটেজিক এন্ড জিওপলিটিক্যালি এমন একটা জায়গা আছে। ভারত এই গ্লোবাল সাউথ অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। তো ভারতকে ভেঙে, কারণ ভারতের বিরুদ্ধে কারা আছে এই গত এক বছর বাংলাদেশ হলো কিরম করে ভারতের নাকের নিচে পুরো বাংলাদেশকে অশান্ত করলো। এবং আমরা যেটা বললাম যে অভ্যুত্থান হলো, সে জামাতের জঙ্গিদের অভ্যুত্থান সাপোর্টেড বাই একজন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের একটা টেমপ্লেট আছে, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প বলে হবে না, তার অ্যাডভাইজার দ্য কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের একটা টেমপ্লেট ছিল। উনি আসার আগেও যখন বাইডেন ছিল তখন ডোনাল্ড লু এসেছিল এবং চেয়েছিল যে একটা আলাদা খ্রিস্টান স্টেট কার্ভ করবে সেন্ট মার্টিনে, এবং একটা ইউনাইটেড স্টেটসের পুরো আর্মি ওখানে রাখবে। সেটা শেখ হাসিনা না করেছিল এবং তারপর অনেক ঘটনা বয়ে গেছে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডভাইজার যারা, তারা নিশ্চিতভাবে চাইছে যে ভারতকে আঘাত করতে, ভারতের এবং মোল্লা মুনির যে পাকিস্তানের ফিল্ড মার্শাল, নিজেকে যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল মুনির, ওদের যে চিফ অফ আর্মি স্টাফ, সে বলেই দিয়েছে যে আমরা যদি ভারতকে অ্যাটাক করি পূর্ব থেকে করবো। তো অনেক জিনিস কিন্তু ইন্ডিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পূর্ব থেকে অ্যাটাক করবে এরা, বারবার বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার কমপ্লিট সিআইএ যে সিনার্জি সেটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে বাংলাদেশে। পুরো বাংলাদেশ ভরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে সিআইএ এজেন্ট ভর্তি হয়ে গেছে। এই যে বন্দরটাকে নেয়ার ধান্দা করছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে। তো ওভারঅল যদি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে দুদিকেই আছে, কারণ আমরা এই দিকেও দেখেছি পশ্চিমে এই মোল্লা মুনির বারবার দৌড়ে যাচ্ছে হোয়াইট হাউসে, মধ্যাহ্নভোজ করছে অথবা তাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে। এই জায়গাটাতে যেভাবে এই আসিম মুনির বারবার করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়াকে বলছে মার্সিডিজ আর নিজের দেশকে বলছে ট্রাক, ওটা সত্যি কথা বলেছে, ওই কথাটা সত্যি, ওইটা সত্যি। কিন্তু তারপরে যে ধমকিটা দেওয়া হচ্ছে, যে ভয়টা দেখানো হচ্ছে, আমি এই প্রসঙ্গটা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশেরও কি তাহলে সেটাই ব্যাকবোন যেটা পাকিস্তানের ব্যাকবোন, তার অঙ্গুলি নির্দেশেই কি বাংলাদেশ এই মুহূর্তে? দেখুন, আমি যেটা বুঝতে পারছি, আপনি যেটা কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট, একটা যেটা ওদের একটা মডেল, একটা টেমপ্লেট চলছে, এটা একদিন দুদিন 4 দিন না। এগুলো যখন ফরেন ডক্ট্রিন, ফরেন পলিসি আর একটা দেশকে ভাঙবে, কি করবে, এটা একটা লম্বা প্ল্যানিং চলে। তার ABC হয় 3টে, তাই কি কোনটা দিলে ভালো, কোনটা এখন ভালো, কোনটা করলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ইন্টারেস্টের জন্য ভালো। এবং চায়না ইজ এ মেজর প্লেয়ার, চায়নাকে মাঝে রাখতে হবে। ওই জন্য চায়নার ফরেন মিনিস্টার দৌড়ে ইসলামাবাদ যাচ্ছে, কারণ চায়না একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু পাকিস্তানে করে দিচ্ছে, বিরাট ইনভেস্টমেন্ট। এবং সেই জায়গায় চায়না নিজের চোখের সামনে দেখছে যে ওখানকার যে কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ওখানে আর্মি চালায়। তো ওখানে যে আপনি বললেন যে আসিম মুনির বারবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে যাচ্ছে, সে বালুচিস্তানে যে রেয়ার আর্থ ম্যাগনেটস মিনারেলস আছে সেগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সে বলছে তেল আছে ওখানে। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রেডের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য টেনে আনছে পাকিস্তান, যেখানে চায়নার ম্যাসিভ ইনভেস্টমেন্ট, বিআরএ বেল্ট রোড ইনিশিয়েটিভ আছে, গদর পোর্ট আছে, তার ইনিশিয়েটিভ। এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সূক্ষ্ম প্ল্যান আছে যে ভারতকে কিন্তু ভেঙে দিতে হবে। ভারতকে ভাঙার জন্য এই যে নতুন যে অ্যাম্বাসাডার ট্রাম্প যাকে পাঠালেন ভারতে, সার্গেই ঘড়ি, তাকে, তার সম্পর্কে আমরা দেখলাম যে এলন মাস্ক তিনি বলেছিলেন যে বিষ, মানে কোট আনকোট বাংলা তর্জমা করলে এই শব্দটাই দাঁড়ায়, তার সম্পর্কে বলেছিলেন। তাকে আবার অ্যাম্বাসাডার করে এই দেশে পাঠানো, ভারতে পাঠানো, এটাও কি ট্রাম্পের একটা চাল? একদম। ট্রাম্প যে হাউডি মোডি আর কি নানা রকম সে ফটো অপটিক্স করেছিল নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প, বিরাট গলায় জড়াজড়ি, প্রায় গালে ধরাধরি, যাই হোক, সেইখান থেকে আজকে এতটা ফাঁক হয়ে গেল। এবং ট্রাম্প ভারতকে কিন্তু নিশ্চিন্তে শুতে দেবে না, এটা হচ্ছে প্রধান কারণ। দুটো লোক বসে দিচ্ছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলা, দুদিক থেকে প্রেস হচ্ছে এবং জঙ্গিদের বিভিন্ন রকম প্ল্যান বলছে। আমি আজকে আজ তাক বাংলায় আবার বলে যাচ্ছি, দেখবে দেয়ার ইজ এ হিউজ প্ল্যানিং গোয়িং অন। এই জঙ্গি সংগঠন জামাতা, তারা কিন্তু ভারতের ওপর আঘাত করবে এবং এটা ভারতের সিকিউরিটি ফেল হবে এবং ন্যাশনাল যে ফরেন ডিপ্লোমেসি এটাও ফেল হবে। কারণ বাংলাদেশকে আমরা এত লাইটলি নিয়েছি, যেটা আপনি বললেন যে একটা পেন, যেটা আমি বললাম একটা পেন হয়তো তার লেখা যায়, সে পেনটাকে দিয়ে মারাও যায়। বাংলাদেশ হচ্ছে হালকা একটা, ধরো রেনল্ড 10 টাকার পেন, 10 টাকার পেন দিয়ে সাইন করা যায়, আর 10 টাকার পেন সেখানে লোক বড় বড় কোটি টাকার, লক্ষ টাকার সব পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রেনল্ড পেনটা নিয়ে যদি কারোর এখানে গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার মেন নার্ভটাকে কেটে দেওয়া যায়, সে তো মরে যাবে। সো বাংলাদেশকে এত লাইটলি নেওয়ার কোনো দরকার নেই, কারণ বাংলাদেশকে কিভাবে ইউজ করবে, জঙ্গিদের দ্বারা ইউজ করবে, বাংলাদেশকে জামাতের দ্বারা ইউজ করবে, কারণ ওখানে সরকার নেই।
ওখানে বানানা রিপাবলিক, সেখানে চীনও ঢুকে যাচ্ছে, তুরস্কও ঢুকে যাচ্ছে। কিন্তু এই সের্গেইকে ভারতে পাঠানোর কারণটা কি? ডোনাল্ড ট্রাম্পের ডিস্টার্ব করা, ভারতকে ডিস্টার্ব করবে, এবং ডোনাল্ড ট্রাম্প যেসব ইনস্ট্রাকশন পাস করবে ভারতকে আরো আঘাত করার জন্য, ভারতকে আরো দুর্বল করার জন্য একজনকে ভেতরে দিল। এবং পাকিস্তানের, আপনি শুধু এটা কেন বলেন, পাকিস্তানের যে অ্যাম্বাসাডার পাঠালো বাংলাদেশে, সে হচ্ছে প্রোপোনেন্ট অফ কাশ্মীর ডেমোক্রেসি, সে হচ্ছে সবচেয়ে এগিয়ে ছিল যে হি ওয়ান্টস অ্যান লিবারেটেড কাশ্মীর। যে অ্যাম্বাসাডার এখন বাংলাদেশে এলো, পাকিস্তান অ্যাম্বাসাডার, এরাও দুজন মিলে ডেঞ্জারাস। একদিকে এখানে পাঠালো এবং পাকিস্তান তার অ্যাম্বাসাডার পাঠালো যে হু ওয়ান্টস আ ফ্রি কাশ্মীর। সে ভারতকে অশান্ত করে দেবে ফ্রম দ্য সেই 7টা উত্তর পূর্ব এবং পশ্চিমবাংলাকে। যদি আমরা ভাবি যে কিছুই হচ্ছে না, আমরা চোখ বন্ধ করে ঘুমোতে পারি, এই এতটা সোজা ভাবার দরকার নেই। এই সোজা ভাবতে ভাবতে শেখ হাসিনার যে মিসঅ্যাপ হলো, বাংলাদেশ কমপ্লিট অশান্ত হয়ে গেল, ভেঙে গেল। আমাদের তরফ থেকে বাংলাদেশ ইজ ব্রোকেন ইনটু পার্টস, ফ্র্যাগমেন্টেড। ওদের 18 কোটি মানুষকে জিজ্ঞেস করুন, যারা এদিক ওদিক আসছে, আমাদের অনেকের লোক আছে, দে আর ডিসগাস্টেড। বলছে যে এই জামাতরা চালাচ্ছে, জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গেছে, আমরা আউটকাস্ট। নাহলে এই বিভিন্ন সরকারি যারা লোক, সরকারের লোক বাংলাদেশে, যে হাসিনা সরকারের একদম খোদ লোক ছিল, সে হেঁটে হেঁটে ভারতে 5 থেকে ধরা পড়ছে। এরকম বহু লোক বাংলাদেশ থেকে চলে আসছে ভারতে, যারা বাংলাদেশের গভর্নমেন্টে ছিল, তারা থাকতে চায় না, বিকজ বাংলাদেশটা একদম একদম, কারণ বাংলাদেশ হ্যান্ড ওভার করে দিচ্ছে জামাতের হাতে, বাংলাদেশ হ্যান্ড ওভার করে দিচ্ছে জঙ্গিদের হাতে, এবং তার কন্ট্রোল, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিআইএ এবং আইএসআই। তো বাংলাদেশের যে জেনারেল এই ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ আর্মি পুলিশ, অর্ডারটা আসছে হয়তো এই চাচা ইউনিসের থেকে, কিন্তু এরা যা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা হুকুম আসছে, সেটাই ইউনিস এই আর্মি আর পুলিশকে বলছে। তাদের সাধারণ 18 কোটি মানুষের কথা ইউনিস ভুলে গেছে, হি ইজ নট বদার্ড, ও গদি পেয়ে গেছে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।